আসসালামু আলাইকুম। ইসরায়েলের ব্যর্থ হামলায় ইরানে বিশ্লেষকদের মতে বড় যুদ্ধের আশঙ্কা নেই। ৭ মাসের যুদ্ধে নাজুক ইসরায়েল আর্মি। হামাসের চেয়ে এখন বড় হুমকি হিজবুল্লাহ। পশ্চিম তীরে তাণ্ডবলীলা ইসরায়েল আর্মির। রাশিয়ায় বিধ্বস্ত দূরপাল্লার শক্তিশালী বোমারু বিমান টুপোলেভ Tu-22। সিআইএ প্রধান বলেছেন, ভাঙনের পথে ইউক্রেন। ফ্রন্টলাইনে একের পর এক পিছু হচ্ছে ইউক্রেন আর্মি। জেল থেকে ১০,০০০ খুনি মুক্ত করে যুদ্ধে পাঠাবে ইউক্রেন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েল ইরানে হামলা চালালেও তাতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে এই নিয়ে শঙ্কা বিরাজ করছে বিশ্বজুড়ে। দীর্ঘ ছায়াযুদ্ধ থেকে বের হয়ে চিরশত্রু ইরান ইসরায়েল সরাসরি একে অপরের ওপর হামলা চালিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়বে না, কারণ সেই সামর্থ্য নেই এখন ইরান বা ইসরায়েল কোনো দেশেরই। এছাড়া ইসরায়েলের ওপর চাপ রয়েছে দেশে এবং দেশের বাইরের বিভিন্ন শক্তির। তবে বড় যুদ্ধ হোক বা না হোক, এই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করবে। পরিস্থিতি যে কোনো সময়ে ঘোলাটে আকার ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার রাতে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহানে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান আর্মি ৩টি ড্রোন ভূপাতিত করেছে। তবে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে ইরান বা ইসরায়েলের সরকারি তরফে কোনো ঘোষণা আসেনি। তবে যুক্তরাষ্ট্র আর্মির কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছে হামলার বিষয়ে। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে হামলার ভিডিও ফুটেজ। ইরানের ইস্পাহানে রয়েছে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, মিসাইল নির্মাণ কারখানা এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা। তবে কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হয়নি ইসরায়েলের হামলায়। ইরানে হামলার পর শুক্রবার শিল্পোন্নত ৭টি দেশ G7-এর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে মিলিত হন ইতালিতে। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় গোটা ইসরায়েল জুড়ে বাজানো হয়েছে এয়ার রেইড সতর্কতা। ইরানেও আগে থেকে সর্বত্র জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান বা ইসরায়েল কারও বর্তমানে বড় মাত্রায় যুদ্ধে জড়ানোর সামর্থ্য নেই এবং উভয় দেশই যুদ্ধ এড়িয়ে চলার বিষয়ে আগ্রহী। ইসরায়েলে ইরানের হামলা এবং ইরানে ইসরায়েলের হামলার ঘটনা লোক দেখানো এবং এর পেছনে রয়েছে রাজনীতি। কারণ ইসরায়েলে ইরানের হামলার জবাব ইসরায়েল যতটা কঠিন উপায়ে দেবে বলে জো বাইডেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আশঙ্কা করেছিলেন, বৃহস্পতিবার রাতের হামলা সেরকম ছিল না। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, অবশেষে দীর্ঘ ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে ইরান ইসরায়েল সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। দুটি দেশের একে অপরের বিরুদ্ধে সরাসরি এই হামলার পরিণতি কি হতে পারে তা নিয়ে রীতিমতো কুস্তি করছে বাইডেন প্রশাসন। তবে এই হামলার ফলাফল এখন পর্যন্ত ঘোলাটে হলেও ইরান ইসরায়েল সরাসরি এই যুদ্ধ দ্রুত বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ৭ মাসের যুদ্ধে ইসরায়েল আর্মির গৌরব এখন ম্লান। তারা এখন কয়েক ফ্রন্টে যুদ্ধে লিপ্ত। হামাসের তুলনায় তাদের জন্য বর্তমানে বড় হুমকি লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর কাছে রয়েছে বিপুল পরিমাণ শক্তিশালী মিসাইলের মজুদ। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, তাদের পক্ষে হিজবুল্লাহর হামলা প্রতিহত করা সম্ভব নয়। হিজবুল্লাহর সাথে বড় ধরনের যুদ্ধে জড়ালে ইসরায়েলের অনেক এলাকায় বড় ধরনের বিপর্যয় ঘটবে। বর্তমানে উত্তর ইসরায়েলের অনেক এলাকা তছনছ হয়ে গেছে হিজবুল্লাহর হামলায়। এই অবস্থায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় আক্রমণের পরিবর্তে সীমিত হামলা পরিচালনা করেছে। বৃহস্পতিবার হামলার মাধ্যমে তারা ইরানকে বার্তা দিয়েছে, তারা ইরানের গভীরে সরাসরি হামলা পরিচালনায় সক্ষম। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও ইসরায়েলের ওপর প্রবল চাপ রয়েছে বর্তমানে ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে না জড়ানোর বিষয়ে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের কাছে নতুন করে $1 বিলিয়ন অস্ত্র বিক্রির চেষ্টা করছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাঙ্কের গোলা, মর্টার শেল এবং সামরিক যানবাহন। এদিকে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া বাহিনী। ইরাকের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ওফদা বিমানবন্দরে। সোমবার পরিচালিত এই হামলায় বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংসের দাবি করেছে মিলিশিয়া বাহিনী। অপরদিকে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ওপর শনিবার ভোররাতে হামলা হয়েছে। জর্ডান থেকে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইরাক আবারও বড় ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। এতে ইসরায়েলের সাথে জড়িয়ে পড়তে পারে জর্ডান।
ইরানে হামলার কঠোর সমালোচনা করা হয়েছে ইসরায়েলের হারেটস পত্রিকায়। শুক্রবার পত্রিকাটির শীর্ষ খবরের শিরোনাম ছিল, ইস্ফাহানে হামলা প্রমাণ করছে গাজার মতো ইরানে হামলার বিষয়েও নেতানিয়াহুর কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল এখন পর্যন্ত যা করেছে তার জন্য কোনো পাল্টা হামলা করবে না ইরান। তবে ইসরায়েল যদি আরও হামলা চালায় তাহলে ইরান সর্বোচ্চ উপায়ে এর জবাব দেবে। এদিকে বৃহস্পতিবার রাতে ইস্ফাহানে ইসরায়েলি হামলা নিয়ে ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাস্য, মশকরা আর কৌতুক। বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল যুদ্ধ বৃহত্তর পরিসরে ছড়িয়ে না পড়লেও এই ঘটনা নিয়ে উত্তেজনা আর অস্থিতিশীলতা বিরাজ করবে বিশ্বজুড়ে। ইতোমধ্যে ইরানে হামলার পরপরই শুক্রবার বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানে হামলার 1 ঘণ্টার মাথায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা $3.5। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করে ইরানের 2 জেনারেল সহ 7 সেনা কর্মকর্তাকে। এর জবাবে ইরান 13 এপ্রিল রাতে ইসরায়েলে 3 শতাধিক মিসাইল হামলা চালায়। পাল্টা হিসেবে ইসরায়েল ইরানে হামলা পরিচালনা করল 18 এপ্রিল রাতে। G7 সম্মেলন শেষে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে জানতে চান, ইসরায়েল তাদেরকে এই হামলার বিষয়ে আগে থেকে জানিয়েছে কিনা। এর জবাব এড়িয়ে ব্লিংকেন বলেন, তারা এই হামলার সাথে জড়িত নন। তবে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে CNN শুক্রবার জানিয়েছে, হামলার আগে ইসরায়েল অবহিত করেছে যুক্তরাষ্ট্রকে। ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েল শুক্রবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে তুল কারেমের নূর শাসন উদ্বাস্তু শিবিরে। এতে নিহত হয়েছে কমপক্ষে শিশুসহ 5 জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, অভিযানের সময় ইসরায়েল যেই ধ্বংসলীলা পরিচালনা করেছে তা কয়েক যুগের মধ্যে নিকৃষ্ট। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে তারা নূর শামস শিবিরে প্রবেশ করে বাড়িঘর, দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে থাকে। এমনকি তারা বিশেষ ধরনের যন্ত্র দিয়ে বিভিন্ন রাস্তাও ধ্বংস করতে থাকে, যাতে তাতে কোনো যানবাহন ও মানুষ চলাচল করতে না পারে। অপরদিকে শুক্রবার গাজার দক্ষিণে রাফায় একটি বাড়িতে হামলা চালিয়ে ইসরায়েল আর্মি হত্যা করেছে কমপক্ষে 8 জনকে, যাদের অধিকাংশই নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় সর্বশেষ 24 ঘণ্টায় নিহত হয়েছে আরও 42 জন বেসামরিক ফিলিস্তিনি। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে সন্ত্রাসী ইসরায়েল আর্মির হামলায় নিহত বেসামরিক ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 34,000। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, চলতি বছরের মধ্যে ভেঙে যেতে পারে ইউক্রেন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অবিলম্বে অস্ত্র সহায়তা না দেয় তাহলে ইউক্রেনের পরাজয় অনিবার্য। এটি ঘটবে এই বছরের মধ্যেই, আর ইউক্রেনের পরাজয়ের ফলে ভেঙে যাবে দেশটি। বৃহস্পতিবার বুশ সেন্টারে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই আশঙ্কা প্রকাশ করেন CIA প্রধান। ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের অনুমোদিত $61 বিলিয়ন সহায়তা প্রস্তাব বর্তমানে আটকে আছে কংগ্রেসে। এই বিল পাশের জন্য বাইডেন প্রশাসন নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের অনেক কংগ্রেসম্যান এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন। CIA প্রধান বৃহস্পতিবার তার বক্তব্যে রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানান $61 বিলিয়ন বিলটি পাশের জন্য। শুক্রবার CNN-এর খবরে বলা হয়েছে, অস্ত্রের অভাবে বিভিন্ন ফ্রন্ট লাইনে একের পর এক পিছু হটছে ইউক্রেন আর্মি। নতুন নতুন অনেক এলাকা দখলে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিচার বিষয়ক মন্ত্রী মালিউস্কা বৃহস্পতিবার জেলেনস্কি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, অভিযুক্ত খুনিদের জেল থেকে মুক্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য। তিনি বলেন, ইউক্রেনের জেলে 10,000-এর অধিক খুনি রয়েছে। তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে ইউক্রেন আর্মি পাবে বিপুল পরিমাণ সেনা এবং জেল কর্তৃপক্ষ মুক্ত হবে এসব খুনিদের থেকে। বিচারমন্ত্রী বলেন, যারা একাধিক খুন করেছে তারা যুদ্ধক্ষেত্রে অধিকতর দক্ষতার পরিচয় দেবে যারা খুন করেনি তাদের তুলনায়। তীব্র সেনা সংকটের কারণে ইউক্রেন পাগল, ধর্ষক, যক্ষ্মা এবং এইডস রোগীদেরও যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। রাশিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমান টুপোলেভ Tu-22M। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিশন শেষে ফেরার পথে বিমানটি একটি ফসলের মাঠে বিধ্বস্ত হয়েছে। কারিগরি কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। বিমানটির 2 পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বিধ্বস্ত হওয়ার আগে বিমানে কোনো অস্ত্র ছিল না। ইউক্রেন দাবি করেছে তাদের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সুপারসনিক কৌশলগত বোমারু বিমান। বিমানটি বিধ্বস্ত হয়েছে রাশিয়ার দক্ষিণে স্তারভোপোল অঞ্চলে।
এবং এলাকাটি ইউক্রেন সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার দূরে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।